আমরা সবাই ওয়ারেন বাফেটের আজকের সাফল্য নিয়ে কথা বলি, কিন্তু তার কিংবদন্তি হয়ে ওঠার পেছনের গল্পটা শুরু হয়েছিল সেই ১৯৮০-র দশকে। তখন তিনি এমন সব সিদ্ধান্ত নিতেন যা ছিল স্রোতের একদম বিপরীতে। আজকের এই বিশ্লেষণে আমরা তার সেই সময়ের প্লেবুকটাই খুলে দেখব। এটা কিন্তু শুধু বিনিয়োগের কৌশল না, বরং স্বাধীনভাবে চিন্তা করার একটা দারুণ গাইডলাইন। তো বাফেটের এই অসাধারণ প্লেবুকটা বুঝতে আমরা ৪টা ধাপে এগোব। প্রথমে দেখব তিনি কিভাবে বাজারের সবচেয়ে প্রচলিত একটা ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন। এরপর জানব কিভাবে তিনি সাধারণ জ্ঞান ব্যবহার করে বড় বড় ব্যবসা কিনতেন। তারপর বুঝব কখন একটা ভালো ব্যবসাও ছেটে ফেলতে হয়। আর সবশেষে এই পুরো আলোচনা থেকে মূল শিক্ষাগুলো কি তা জেনে নেব। তাহলে চলুন শুরু করা যাক। বাফেটের প্লেবুকের প্রথম পার্টটাই ছিল প্রচলিত জ্ঞানের বিরুদ্ধে যাও, এমন সুযোগ খুঁজে বের করো যা আর কেউ দেখতেই পাচ্ছে না। বাফেটের মূল দ্বিমতটা ছিল সেই সময়ের একাডেমিকদের সাথে। তিনি বলতেন তারা দেখত যে বাজার বেশিরভাগ সময়েই ঠিকঠাক কাজ করে, আর তা দেখেই তারা ধরে নিত যে বাজারটা সবসময় নিখুঁত। আর এই বেশিরভাগ আর সবসময়ের ছোট্ট পার্থক্যটার মধ্যেই কিন্তু লুকিয়েছিল বিশাল সুযোগ। মানে এই থিওরিটা বলে যে কোনো শেয়ারের দাম কমা বাড়ার পেছনে যা যা কারণ থাকতে পারে তা ইতিমধ্যেই এর দামে যোগ করা আছে, তাই বাজারকে টেক্কা দেওয়া প্রায় অসম্ভব। বাফেটের কাছে এই তত্ত্বের দুর্বলতাটা ছিল একদম পরিষ্কার। যদি বাজার সত্যিই এতটা নিখুঁত হতো, তাহলে আরবিট্রাজের মতো সুযোগ আসতো কোথা থেকে? আরবিট্রেজ মানে হল, ধরুন দুটো আলাদা বাজারে একই জিনিসের দামে সামান্য পার্থক্য আছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে কম ঝুঁকিতে লাভ করা। বাফেট আর তার পার্টনার চার্লি মাঙ্গার ঠিক এই কাজটাই করতেন। তারা এই ধরনের ছোট ছোট সুযোগ কাজে লাগিয়ে টাকা কামাতেন, যাতে তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলোতে হাত দিতে না হয়। কিন্তু বাফেটের আসল কৌশলটা ছিল আরও গভীরে। তিনি শুধু বাজারের দাম দেখতেন না, বরং কোম্পানির হিসাবের খাতার ভেতরেও এমন সব মূল্য খুঁজে বের করতেন যা অন্যদের চোখে পড়ত না। আর এখানেই আসে আনরিপোর্টেড আর্নিংস বা অপ্রতিবেদিত আয়ের ধারণা। বিষয়টা একটু সহজ করে বলি। ধরুন আপনি একটা কোম্পানির খুব ছোট অংশীদার। নিয়ম অনুযায়ী আপনি শুধু আপনার পাওয়ার ডিভিডেন্ডকেই আয় হিসেবে দেখাতে পারবেন, কিন্তু কোম্পানিটা যে লাভ করে আরও টাকা জমাচ্ছে, সেই জমানো টাকাটা কিন্তু আপনার হিসাবে দেখা যাবে না। ফলে বাইরে থেকে দেখে মনে হবে আপনার বিনিয়োগ বাড়ছে না, যদিও কোম্পানির আসল শক্তি কিন্তু ভেতরে ভেতরে বাড়ছে। বাফেট ঠিক এই লুকানো মূল্যটাই দেখতে পেতেন। আচ্ছা, অ্যাকাউন্টিংয়ের মারপ্যাচ তো গেল, এবার চলুন দেখি তিনি কিভাবে একদম সাধারণ জ্ঞান কাজে লাগিয়ে বড় বড় ব্যবসা কিনতেন, যখন অন্য সবাই শুধু প্রচারণার পেছনে ছুটত। আর এই গল্পের শুরুটা হয় এক অসাধারণ মহিলাকে দিয়ে, রোজ ব্ল্যামকিন, যাকে সবাই ভালোবেসে ডাকত মিসেস বি। তার গল্পটা শুনলেই বোঝা যায় বাফেট ঠিক কী ধরনের ব্যবসা আর ম্যানেজমেন্ট খুঁজতেন। মিসেস বির ব্যবসার মূল মন্ত্রটা দেখুন, কি ভীষণ সহজ। সস্তায় বিক্রি করো, সত্যি কথা বলো, আর কাউকে ঠকিও না। আজকের দিনে হয়তো এটা শুনতে খুব সাধারণ লাগছে, কিন্তু এই সহজ দর্শনটাই ছিল তার ব্যবসার মূল শক্তি। আর এর ওপর ভর করেই তিনি গড়ে তুলেছিলেন দেশের সবচেয়ে বড় ফার্নিচারের দোকান, নেব্রাস্কা ফার্নিচার মার্ট। আর এই সহজ নীতির ফল কি হয়েছিল জানেন? $100 মিলিয়ন। ভাবা যায়, মিসেস বি মাত্র $500 দিয়ে একটা বেসমেন্টে যে ব্যবসা শুরু করেছিলেন, বাফেট যখন সেটা কেনেন তখন তার বার্ষিক বিক্রি ছিল $100 মিলিয়ন। বাফেট ঠিক এই ধরনের অসাধারণ ফলাফলই খুঁজছিলেন। একদিকে ছিল বাফেটের এই সহজ সরল চিন্তা, আর অন্যদিকে দেখুন সেই সময়ের বাকি কোম্পানিগুলো কি করছিল। তারা সিনার্জির মতো কঠিন কঠিন শব্দ ব্যবহার করত, সিইওর ব্যক্তিগত ইচ্ছা পূরণ করত, আর ভালো দামের চেয়ে অনেক বেশি টাকা দিয়ে ব্যবসা কিনত। বাফেটের পথটা ছিল একদমই আলাদা। বাফেট এই সিইওদের নিয়ে একটা দারুণ মজা করতেন। তিনি তাদের বলতেন টোড প্রিন্স বা ব্যাং রাজকুমার। তার মতে এই সিইওরা ভাবত তারা যেন রূপকথার রাজকুমারী, আর যে কোনো সাধারণ ব্যবসাকে তাদের জাদুকরী চুম্বনে অসাধারণ বানিয়ে ফেলবে। কিন্তু বাস্তবে তো আর তেমনটা হয় না। শুধু কেনাটাই কিন্তু সবকিছু না। একজন সত্যিকারের কন্ট্রারিয়ান বিনিয়োগকারীকে এটাও জানতে হয় যে কখন একটা ব্যবসা থেকে সরে আসতে হবে। এটাই আমাদের তৃতীয় অধ্যায়, ব্যবসায়িক বাগান ছাঁটাই। যেমন ধরুন ইন্স্যুরেন্স ব্যবসার কথা।
যখন বাজারের অন্য প্রতিযোগীরা মাথা খারাপ করে কম দামে পলিসি বিক্রি করছিল, তখন বাফেট সেই বোকামির স্রোতে গা ভাসাননি। তিনি বরং ঝুঁকি না নিয়ে তার ব্যবসার প্রায় ৮৫% ছেড়ে দিয়েছিলেন। $1 বিলিয়ন ব্যবসা নামিয়ে এনেছিলেন ১৫০ মিলিয়নে। কিন্তু এর চেয়েও কঠিন সিদ্ধান্তটা ছিল তার নিজের কোম্পানির সাথেই জড়িত। যে টেক্সটাইল ব্যবসা দিয়ে বার্কশায়ার হ্যাথাওয়ের শুরু, সেই ব্যবসাটাই একসময় একটা আর্থিক বোঝায় পরিণত হয়েছিল। আবেগ থাকলেও সেটাকে বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তটা তাকেই নিতে হয়েছিল। আর জানেন, এত বড় একটা টেক্সটাইল মিলের সব যন্ত্রপাতি বিক্রি করে শেষে কত পাওয়া গিয়েছিল? মাত্র $1,60,000। এই সামান্য অঙ্কটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পুরনো ব্যবসায় পড়ে থাকার সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্টটা কতখানি বেশি ছিল। তো এত সব গল্প আর কৌশল থেকে আমরা আসলে কি শিখতে পারি? চলুন বাফেটের এই প্লেবুক থেকে আজকের দিনের জন্য কিছু মূল শিক্ষা নেওয়া যাক। দেখুন, বাফেট নিজেকে দুটো মূল কাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন। প্রথমত, সঠিক মানুষকে খুঁজে বের করে তাদের ওপর ভরসা করা ও স্বাধীনতা দেওয়া। আর দ্বিতীয়ত, কোম্পানির টাকাটা এমন জায়গায় বিনিয়োগ করা যেখান থেকে সবচেয়ে ভালো রিটার্ন আসবে। ব্যাস, এটুকুই। তার মানে আমাদের জন্য এখানে কিছু খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। শুধু শেয়ারের দাম না দেখে কোম্পানির হিসাবের খাতাটা বুঝতে চেষ্টা করুন। যখন কোনো কোম্পানি অন্য কোম্পানিকে কেনে, তখন প্রশ্ন করুন, এটা কি আসলেই ভালো বিনিয়োগ নাকি সিইওর অহংকার মেটানোর জন্য? আর যদি কোনো ব্যবসার অবস্থা খারাপ হতে শুরু করে, আবেগ সরিয়ে রেখে তা থেকে বেরিয়ে আসতে ভয় পাবেন না। বাফেটের পুরো প্লেবুকটা আমাদের একটা কথাই বারবার শেখায়: প্রচলিত ধারণাকে প্রশ্ন করতে শেখো, কারণ আসল সুযোগটা সেখানেই লুকিয়ে থাকে। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন। আজকের এই বাজারের এত কোলাহলের মধ্যে কোন সাধারণ জ্ঞানকে আমাদের সবার প্রশ্ন করা উচিত বলে মনে হয়? দর্শক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেডিং এর মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি। এই প্রোগ্রামে আমরা 1-to-1 বেসিসে মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি করাবো। এই কোর্সটা মূলত 3 ফেজে হবে। প্রথম ফেজে আমরা আপনাকে 4টা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো। এর পরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা। এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমো ট্রেড করতে বলবো। আপনি ডেমো ট্রেড করবেন কিছু, তারপর আমাদের কাছে আসবেন। আমরা আপনার ডেমো ট্রেড দেখে আপনার ফাইন টিউন করায় দিব। এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন, রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় 1.5-2 মাস। তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলা মিট আপ করার জন্য ফেজ 3 তে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে। তারপর আপনি 100% রেডি হবেন মার্কেটের জন্য। এভাবে আমরা আমাদের 1-to-1 বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টরশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি। একজন একজন করেই আমরা নিব। তাদেরকে আগামী 3 মাস বা 4 মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো। এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না। ফার্স্টে ক্লাস নেওয়া হবে, তারপরে রিভিউ ক্লাস হবে, তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে। তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি, তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব। তো এই প্রোগ্রামে, আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন imkfintechschool@gmail.com এই ঠিকানায়, অথবা stockanalyst.kobir@gmail.com এই ঠিকানায়। তবে একটু মনে রাখতে হবে, আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স ফি কিন্তু অনেক বেশি হবে।